রাজধানীতে আর্থিক এবং মানসিক অত্যাচারের আরেক নাম বাড়ি ভাড়া। নিয়ম নীতির তোয়াক্কা না করেই আদায় করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। অসহায় ভাড়াটিয়া। 700 স্কয়ার ফিটের বাসা ভাড়া মনে করেন এখন 15,000। আমাদের কথা কোনো বাড়ি এলা শুনে না, পারলে থাকো, না পারলে চলে যাও। এখন আমি পুষাইতে পারি না, এখন আমরা দুই ভাই বোনে থাকতেছি। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ কমিশন গঠনের তাগিদ। এইটার ব্যাপারে সরকার, আমাদের সংসদ কেউই কোনো গুরুত্ব দিচ্ছেন না। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনটা এক ধরনের অকার্যকর হয়ে আছে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছে আমি আহমেদ সালেহিন এবং আমি হরিপদ সাহা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে ভোর থেকে মুষলধারে বৃষ্টি, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, জানালো নির্বাচন কমিশন। কাউকে অহেতুক গ্রেপ্তার না করতে নির্দেশ। 3টি অপারেশন থিয়েটারের মধ্যে 2টিতেই নেই পর্যাপ্ত সরঞ্জাম। এক্সরে মেশিন চালু হলেও টেকনিশিয়ানের অভাব, কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। 19 জুলাই থেকে বাংলাদেশ বিমানের রিয়াদ ঢাকা রিয়াদ রুটে সপ্তাহে 3টি ফ্লাইট চালু হচ্ছে। জটিলতা কেটে যাওয়ায় খুশি প্রবাসীরা। বাড়ি ভাড়া রাজধানীর মানুষগুলোর জন্য যেন আর্থিক এবং মানসিক অত্যাচারের আরেক নাম। কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না বাড়িওয়ালাদের দৌরাত্ম্য। ইচ্ছে মতো ভাড়া আদায়, যখন তখন ভাড়া বাড়িয়ে দেয়া আর বাসা ছাড়ার হুমকি, সব মিলিয়ে দুর্বিষহ হয়ে উঠছে ভাড়াটিয়াদের জীবন। আইনজীবীরা বলছেন, আদালতের নির্দেশনার পরও দীর্ঘদিনেও বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ কমিশন গঠন না হওয়ার সুরাহা হচ্ছে না ভাড়াটিয়া বাড়িওয়ালা বিরোধের। বেলায়েত হোসেনের রিপোর্ট। ড্রয়িং ডাইনিং একসঙ্গেই, পুরো বাসায় মোটে একটি মাত্র বেডরুম, তার উপরে স্যাঁতস্যাঁতে পুরনো দেয়াল। কিন্তু ভাড়া শুনলে যে কারোর চোখই কপালে উঠবে। মাস শেষে যখন বাড়িওয়ালাকে গুনে গুনে দিতে হয় 16,000 টাকা, তখন অসহায় ভাড়াটিয়ার একমাত্র উপায় যেন সাবলেট। এখন আমি পুষাইতে পারি না, এখন আমরা দুই ভাই বোনে থাকতেছি। বাড়ি ভাড়া নিয়ে যেসব অভিযোগ রয়েছে, রাজধানীর আগারগাঁওয়ের কয়েকটি মহল্লা ঘুরে দেখা গেল তার বাস্তব উদাহরণ। 700 স্কয়ার ফিটের বাসা ভাড়া মনে করেন এখন 15,000, 15,500, 14,000-এর নিচে বাসা ভাড়া নেই। আমাদের কথা কোনো বাড়ি এলা শুনে না, পারলে থাকো, না পারলে চলে যাও। গুলশান, বারিধারা, ধানমন্ডি কিংবা লালমাটিয়া, ন্যূনতম 50,000 থেকে 1 লাখ টাকা মাসিক আয় না হলে এসব এলাকায় থাকা এখন অনেকটা স্বপ্নের মতো। কাঁঠাল বাগানও পিছিয়ে নেই কোনো অংশে। রাজধানী ঢাকায় বাড়ি ভাড়ার নামে ভাড়াটিয়াদের উপর এক ধরনের যে নির্যাতন চলছে, তার চিত্র অনেকটাই ফুটে ওঠে এই কাঁঠাল বাগান এলাকায়, যেখানে নানা বিড়ম্বনা আর অসুবিধা থাকা সত্ত্বেও মাস শেষে গুনতে হয় মোটা অঙ্কের টাকা। ভাড়াটিয়ারা বলছেন, কর্মস্থল কিংবা সন্তানের স্কুল কলেজের কারণেই অনেকটা বাধ্য হয়ে সুবিধা মতো এলাকায় থাকতে হচ্ছে তাদের। আর সেই সুযোগেই ইচ্ছা মতো ভাড়া আদায় করে নিচ্ছেন বাড়িওয়ালারা। বৃষ্টি হওয়ার সাথে সাথে, বৃষ্টি হওয়ার আগে পানি হয়ে মাজা পানি হয়ে যায়। তারপরও এই এলাকায় বাসা ভাড়া প্রচুর পরিমাণ বেশি। এত অভিযোগ যেন গায়ে মাখারই সময় নেই এই শহরের বাড়িওয়ালাদের। নিয়ম না মেনে বাড়ি ভাড়া নিচ্ছে না, এটা যারা বলে তারা ভুল বলছে। আইনের কার্যকারিতা না থাকাকেই বাড়ি ভাড়া বিরোধের অন্যতম কারণ বলছেন আইনজীবীরা। অন্যদিকে সিটি কর্পোরেশন বলছে, এই বিষয়ে পদক্ষেপ নিতে প্রয়োজন আইনের আরো সহজীকরণ আর সুনির্দিষ্ট নীতিমালার। এইটার ব্যাপারে সরকার, আমাদের সংসদ কেউই কোনো গুরুত্ব দিচ্ছেন না। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনটা এক ধরনের অকার্যকর হয়ে আছে। এই কারণে আমরা অল্টারনেটিভ ওয়েতে কিছু নির্দেশনা চেয়েছি। রুলসের মাধ্যমে কিভাবে ধরেন সহজ করা, 20,000 টাকা উঠতেছে, পরের বছর বলতে আমাকে 25,000 টাকা দিতে হবে। তো এর তো একটা সীমা রেখা থাকবে। বাড়িওয়ালাদের দৌরাত্ম্য বন্ধে এলাকা ভেদে ভাড়া নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে মনিটরিং কমিটি গঠনের পরামর্শ সংশ্লিষ্টদের। বেলায়েত হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাত সকালের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর কর্মব্যস্ত মানুষ। কয়েক ঘন্টার বৃষ্টিতে কোথাও কোথাও পানি জমে গেছে। ভোর থেকেই রাজধানীতে শুরু হয় বৃষ্টি, কখনো মুষলধারে, কখনো বা টিপ টিপ করে। প্রায় 3 ঘন্টার বৃষ্টি কর্মস্থলে যাওয়া নগরবাসীকে ফেলেছে ভোগান্তিতে। জলাবদ্ধতাকেই দুর্ভোগের মূল কারণ বলছেন তারা। বৃষ্টির কারণে যানবাহন সংকট দেখা দেওয়ায় স্কুল কলেজের শিক্ষার্থীদের পড়তে হয়েছে বিপাকে।
বৃষ্টিতে ভিজে যাচ্ছে অফিসে, যেতেই হবে, অফিসে যেতেই হবে, কোনো কিছু তো করার নাই। বৃষ্টির কারণে ভোগান্তিটা হইতেছে, বাস আসতে বাস পাওয়া যায় না, বৃষ্টির সময় একটু গাড়ি বেশি পাওয়া যায় না, দামও বেশি না, ভাড়াও বেশি না, এটাই ভোগান্তি। বৃষ্টিতে ভিজে ভিজে একরকম বের হয়েছি। তারপর সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো জলাবদ্ধতা। এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর সড়কে আছেন রিপোর্টার হাবিবুল ইসলাম। হাবিব, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাবিব, বৃষ্টি এখনো কি চলছে কিনা, কি অবস্থা দেখছেন ওখানে? আপনি এই মুহূর্তে দেখছেন যে আমি এখন রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে, যে প্রধান সড়কটি সেই সড়কের সামনে। আপনি জানেন যে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ভোর রাত থেকেই। সেই বৃষ্টির কিছুটা আবহাওয়া এখনো আমরা লক্ষ্য করছি, যার ফলে কিন্তু প্রচুর যারা কর্মস্থলে যেয়ে থাকেন রাজধানীর, সেই কর্মস্থলগামী মানুষ কিন্তু দেখছেন যে রাস্তার পরে দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে তারা বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন। আর বলে রাখি যে শ্রাবণ মাসের যে শুরুর দিকটা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, শ্রাবণের যে বারিধারা সেটি শুরু হয়েছে ইতোমধ্যে। আপনি জানেন যে টানা সকাল থেকে ভোর রাত থেকে কিন্তু এই বিরামহীনভাবে বৃষ্টি হয়েছে। এখন যদিও সামান্য বিরতি দিয়েছে বৃষ্টি, তারপরে গুড়ি গুড়ি বৃষ্টি চলছে। আর এতে করে কিন্তু মানুষের যে ভোগান্তির চিত্রটা সেটি একেবারে পুরোপুরি লক্ষ্য করা যাচ্ছে। যারা অফিসগামী, স্কুল কলেজগামী বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কাজে দূর দূরান্ত যেয়ে থাকেন, রাজধানীতে যারা বসবাস করেন, তাদের জন্য ভোগান্তির মাত্রাটা একটু বেশি। আর আপনি জানেন যে রাজধানীতে এখন আমি আসার পথে দেখেছি যে বিভিন্ন সড়কে কিন্তু পানি জমেছে, এবং যার ফলে মানুষের হাঁটা চলায় প্রচণ্ড বাধাগ্রস্ত হচ্ছে, এবং তাতে ভোগান্তির মাত্রাটা একটু বেশি বলা চলে। আর আপনি জানেন যে নগরীর বিভিন্ন এলাকায় কিন্তু এখন প্রচুর উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে, যার ফলে রাস্তা খোঁড়াখুড়ি থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থার যে অবস্থা সেটি অনেক জায়গায় ভোগান্তির কারণ আরো বাড়িয়ে দিয়েছে সেই খোঁড়াখুড়ির কারণে। যার ফলে এই বৃষ্টিতে সেই খোঁড়াখুড়ি যে সব এলাকায় চলছে সেসব এলাকায় ভোগান্তির মাত্রাটাও একটু বেশি। তো মোটামুটি রাজধানীতে সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে তার সার্বিক চিত্র এমনটাই ছিল। হরি। দর্শক, আমাদের রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব বিমানবন্দর সড়ক এলাকা থেকে বৃষ্টি বিড়ম্বনার খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন। নির্ধারিত সময়ে টিকিট না কাটা প্রত্যেক হাজির টিকিট নিশ্চিত করা হবে। গতকাল হজ এজেন্সিগুলোর সঙ্গে বৈঠক শেষে এমনটাই আশা প্রকাশ করেন ধর্ম সচিব। এদিকে হজযাত্রী প্রতিস্থাপন কোটা 15% বৃদ্ধি না করলে অন্তত 13,000 মুসল্লি হজে যেতে পারবে না বলে আশঙ্কা করছে হাব ও বাংলাদেশে হাজি কল্যাণ পরিষদ। এ বিষয়ে হজ ক্যাম্প পরিচালক জানান, কোনোভাবেই এত বেশি সংখ্যক কোটা প্রয়োজন নেই। 14 জুলাই থেকে শুরু হওয়া এবারের হজযাত্রা এখন পর্যন্ত নির্বিঘ্ন ও ভোগান্তিহীনভাবেই চলছে। ফ্লাইট শিডিউল ঠিক থাকায় হজযাত্রীরা নির্দিষ্ট সময়ে হজ পালন করতে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। সব মিলিয়ে আশকোনা হজ ক্যাম্পে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীরা এখন পর্যন্ত বেশ স্বস্তিতে আছেন। তবে সমস্যা দেখা দিচ্ছে হজযাত্রীদের বদলি কোটা নিয়ে, যা এখন পর্যন্ত 4% নির্ধারণ করা হয়েছে। তবে হাব ও হাজি কল্যাণ পরিষদের দাবি, কোটা বাড়িয়ে 15% না করলে প্রায় 13,000 হজযাত্রী এবার হজ পালন থেকে বঞ্চিত হতে পারেন। হজযাত্রী তিনি স্বেচ্ছায় ড্রপ করবেন, তখন স্বাভাবিকভাবেই ওনার জায়গায় অন্য কাউকে প্রতিস্থাপন করলে এতে ক্ষতির একটা কোনো কারণ আছে বলে আমি মনে করি না। প্রি রেজিস্ট্রেশন হিসেবে প্রায় 1 বছর আগে, এর মধ্যে অনেকেই মারা গেছে, অনেকেই অসুস্থ হয়েছে, অনেকেই আর্থিক সঙ্গতি হারিয়ে ফেলেছে। হ্যাঁ, এই কারণেই এই রিপ্লেসমেন্টটা 15% অল্প একটা সংখ্যা। তবে দাবির সঙ্গে একমত নন হজ ক্যাম্পের পরিচালক। তিনি বলেন, গত বছর পর্যন্ত পরে কোটা বাড়ানো গেলেও এবার তা কিছুটা জটিল হবে। সরকারি ব্যবস্থা প্রায় 7,000 হজযাত্রী এবার গমন করছেন। এদের ক্ষেত্রে আমাদের প্রতিস্থাপন দরকার হয়েছে 5 থেকে 7 জনের এ পর্যন্ত দরকার হয়েছে। তবে এক্ষেত্রে এতটা বেশি কেন প্রয়োজন হচ্ছে এটি আমার কাছে বোধগম্য না। এদিকে সোমবার বিকেলে বিমানের প্রায় 13,000 টিকিট অবিক্রিত থাকায় সংশ্লিষ্ট 114টি এজেন্সির সঙ্গে বৈঠকে বসে ধর্ম মন্ত্রণালয়। বৈঠক শেষে যথাসময়ের মধ্যেই হাজিদের টিকিট নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন ধর্ম সচিব। যেই পাসপোর্ট নাম্বারের বা যেই জন্ম নিবন্ধনের কোনো অস্তিত্বই নাই, সেই অস্তিত্ববিহীন রেজিস্ট্রেশন হয়েছে, সেই রেজিস্ট্রেশনের বিপরীতে এখন আপনার রিপ্লেসমেন্ট যাচ্ছে। 144টি এজেন্সির মধ্যে 56টি এজেন্সি তাদের নির্ধারিত কোনো টিকিটই কাটেনি বলে জানা গেছে।
হজযাত্রা নিরবচ্ছিন্ন করতে নতুন নিয়মের পাশাপাশি সরকার বেশ কিছু পদক্ষেপ নিলেও সামান্য ত্রুটির কারণে তা সুফল হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্ট এজেন্সি মালিকরা। তাদের দাবি, নিয়মের কড়াকড়ির কারণে এবছর অন্তত 13,000 হজযাত্রীর হজ গমন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। তাই খুব শিগগিরই এসব সমস্যার সমাধান করে এবছর হজযাত্রা বিতর্কমুক্ত রাখার দাবি জানিয়েছেন তারা। আশকোনা হজ ক্যাম্প থেকে হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ। এদিকে হজ ফ্লাইটের কথা বলে হঠাৎ করে বন্ধ করে দেয়া রিয়াদ ঢাকা রিয়াদ রুটে সরাসরি আবার চালু হচ্ছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। আগামী 19 জুলাই থেকে সপ্তাহে 3টি ফ্লাইট এই রুটে চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে খুশি প্রবাসীরা। বিস্তারিত সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের রিপোর্টে। গেল সপ্তাহে হজ উপলক্ষে হঠাৎ করেই কোনো ধরনের নোটিশ না দিয়ে রিয়াদ ঢাকা রিয়াদ রুটে ফ্লাইট বন্ধ ঘোষণা করে বাংলাদেশ বিমান। এ নিয়ে ব্যাপক সমালোচনার পর আবারও বন্ধ ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আগামী 19 জুলাই থেকে এই রুটে সপ্তাহে 3 দিন যাত্রীবাহী বিমান চলাচল করবে বলে জানান এই কর্মকর্তা। বাংলাদেশ সরকার, বিমান মন্ত্রণালয় এবং বিমানের প্রচেষ্টায় এবং সৌদি আরবস্থ সিভিল এভিয়েশনের সহযোগিতায় আমরা সপ্তাহে 3 দিন পুনরায় যাত্রী পরিবহনের জন্য বিমান অপারেশন শুরু করছে আগামী 19 জুলাই থেকে। বিমানের ব্যবসা সফল এই রুটে হজের কারণে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত এবারই প্রথম। শুরুতে ক্ষোভ প্রকাশ করলেও নতুন করে তা চালু করার সিদ্ধান্তে খুশি প্রবাসীরা। আমরা এই মাত্র খবর পেলাম যে বিমানের টিকিট চালু করেছে, আমরা ঘরে যে ঈদ করতে পারবো। এই জন্য বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে ধন্যবাদ। বিমানের টিকিট কিছুদিনের ভিতরে বন্ধ ছিল, এখন যাক বিমানের টিকিট পাওয়াতে আমরা অনেক আনন্দিত, খুশি হয়েছি। খুব টেনশনে ছিলাম, এখন শুনতেছি বিমানের টিকিট আবার চালু হয়েছে, এখন আমরা খুব আনন্দিত। এদিকে বিমানের এমন সিদ্ধান্তে বিড়ম্বনা পড়লেও ট্রাভেলস ব্যবসায়ীরা মনে করছেন পুনরায় চালু হলে ভ্রমণকারী যাত্রীদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। 19 তারিখ থেকে আবার ফ্লাইট দেওয়া শুরু হবে, এটা আশান্বিত আমরা। আমাদের প্রবাসীদের অনেক, পুরাটা না হলেও 50% আমাদের আকাঙ্ক্ষা ফলপ্রসূ হবে, এই বিশ্বাস আমরা রাখি। আমাদের যাত্রীদেরকে সেবা এবং টাইম টেবিল যেন ঠিক থাকে, এটাই আমাদের প্রত্যাশা। নতুন করে ফ্লাইট চালু হওয়ার খবরে অনেক খুশি হলেও আগে যেখানে সপ্তাহে 6টি ফ্লাইটে গড়ে 5,000 যাত্রী ভ্রমণ করতেন, সেখানে 3টি ফ্লাইটে শুধুমাত্র 1200 যাত্রী পরিবহনে কতটুকু সন্তুষ্ট থাকবেন রিয়াদ প্রবাসীরা, তা এখন দেখার বিষয়। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। 3 সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে প্রচারণায় ব্যস্ত সময় পার করেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের মন জয় করার চেষ্টা করেন তারা। নগর জীবনের সুযোগ সুবিধা সহ দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সোমবার সকালে বরিশালের ফজলুল হক এভিনিউ এলাকায় জনসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। এ সময় নৌকা প্রতীকে ভোট দিয়ে নগরপিতা নির্বাচনে নগরবাসীর প্রতি আহ্বান জানান শেরনিয়াবাদ। সবাইকে আহ্বান জানাচ্ছি ভোট কেন্দ্রে 30 তারিখ ভোট দিয়ে আসার জন্য, এবং তাদের মতো ব্যাপক সারা বরিশাল শহরের মানুষ উজ্জীবিত। নগরীর গড়িয়ারপাড় এলাকায় বিএনপি প্রার্থী মজিবুর রহমান সরোয়ারের পক্ষে প্রচারণায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান। এ সময় সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তিনি। উনি এলাকা থেকে বারবার এমপি নির্বাচিত হয়েছেন, তার জনপ্রিয়তা নিয়ে কোনো সন্দেহ নাই। কাজেই তার বিজয় নিয়েও আমরা দুশ্চিন্তাগ্রস্ত না, শুধু যদি ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে। এদিকে নগরীর সার্কিট হাউসে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে মত বিনিময় করেন। জোর করে ব্যালটে সিল দেয়া, এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি বরিশালে দেখতে চাই না। সোমবার সকালে রাজশাহী নগরীর বর্ণালী, বনপুকুর ও কাদিরগঞ্জ এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন। নগরপিতা নির্বাচিত হলে রাজশাহীকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন লিটন। আমাদের পক্ষ থেকে নির্বাচনকে একেবারে শেষ দিন পর্যন্ত সুষ্ঠু, সুন্দর, স্বতঃস্ফূর্ত রাখার জন্য যা যা করণীয় সবই আমরা করব। এর আগে নগরীর হেতেমখা এলাকা থেকে প্রচারণা শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। 23-24 আমাদের 7 নম্বর ওয়ার্ড সহ
বিভিন্ন জায়গায় অফিস ভাঙা হয়েছে। সিলেটে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী। প্রচারণা ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের মন গলাতে চেষ্টা করছেন তারা। সিলেটের সম্মানিত নাগরিকবৃন্দ নৌকা প্রতীকে তারা তাদের মূল্যবান ভোট দিবেন এবং আমরা ইনশাল্লাহ বিজয়ের ব্যাপারে আমরা সম্পূর্ণ আশাবাদী। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নগরপিতা নির্বাচিত করতে চান সাধারণ নগরবাসী। সাবিত সারোয়ার, সময় সংবাদ। বিনা ওয়ারেন্টে নয়, বরং 3 সিটি নির্বাচনী এলাকা থেকে কাউকে অহেতুক গ্রেফতার না করতে নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সচিব জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। আমরা কখনো বলি না যে বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেপ্তার করা যাবে না। স্বাভাবিকভাবে কোনো এলাকায় যদি আমলযোগ্য অপরাধ হয়, এটা পুলিশ গ্রেপ্তার করতে পারবে। বলা হয়েছে যাতে কাউকে অহেতুক নির্বাচন কেন্দ্রিক কোনো হয়রানি না করা হয়। ইভিএম মেশিনগুলো আমরা জনগণের দেখার জন্য, বোঝার জন্য এবং তারা যাতে মহড়া ভোট দিতে পারে সে ব্যবস্থা আমরা গ্রহণ করব। এটা পরীক্ষামূলক ব্যবহার করে যদি সফলতা পাওয়া যায় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ, পরবর্তী চিন্তা করা আসবে। দেশে গণতন্ত্র না থাকলে বিএনপি নেতারা যত্রতত্র মিথ্যাচার করতে পারত না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। তারা প্রতিনিয়তই একটা নালিশ করে যাচ্ছে, এইসব নালিশ ভাঙা রেকর্ড চলতেই আছে। আমাদের জবাব, আমাদের কাজ, আমাদের উন্নয়ন, আমাদের অর্জন, সাতটারা বাদ দিয়ে বিএনপি এখন আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। সাতটারা বাদ দিয়ে গঠনতন্ত্র থেকে বিএনপি নিজেরাই তাদের বেগম জিয়া, তারেক জিয়াকে মাইনাস করেছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বেগম জিয়া এবং তারেক জিয়াকে জনগণ বিদায় জানাবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণের বর্ধিত সভায় কথা বলেন তিনি। একই সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, 70 সালের নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ ছিল, আগামী জাতীয় নির্বাচনও তেমনই গুরুত্বপূর্ণ। নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন, আগে নির্বাচন মনে করেন গুরুত্বপূর্ণ নির্বাচন। 70 সাল যেমন গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল, 6 দফার পরে বাঙালি যদি না থাকতো দেশ স্বাধীন হতো না, তেমনি আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন মনে রাখবেন। এই নির্বাচনে বিজয় ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নাই। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পালাবদল হয়, কোন ষড়যন্ত্রের মাধ্যমে, কোন অদৃশ্য শক্তির, তৃতীয় শক্তির কোন হস্তক্ষেপের মাধ্যমে ক্ষমতার পালাবদলে আমরা বিশ্বাস করি না। বেগম খালেদা জিয়া আর তারেক রহমানকে আমরা রাজনীতি থেকে করতে চাচ্ছি না। আগামী নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন ইনশাল্লাহ হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করবে। দেশে গণতন্ত্র ফেরাতে নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির বর্ধিত সভায় তিনি কথা বলেন। এ সময় রাজনীতির বাইরের কোনো শক্তি দেশ পরিচালনা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বাংলাদেশের বাইরের কোনো শক্তি আজকে বাংলাদেশকে পরিচালনা করছে, ধ্বংস করে দিচ্ছে সমস্ত অর্জনগুলো। তাই বলছি যে ফিরে আসুন সেখান থেকে, মানুষের ভাষা বুঝেন, যারা লিখনগুলো পড়েন এবং গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটা নির্বাচনের ব্যবস্থা করুন, যাতে করে জনগণ তাদের ভোট দিয়ে তাদের পছন্দ করা সরকারকে নিয়ে আসতে পারে। 2018 সালকে ওষুধ বর্ষ ঘোষণা করা হলো এ খাতের উন্নয়নে মডেল ফার্মেসি তৈরিতেই সীমাবদ্ধ রয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সব উদ্যোগ। বিশেষজ্ঞরা বলছেন, ওষুধের কাঁচামাল উৎপাদনে শিল্প পার্ক নির্মাণ, ওষুধের বিশ্বমান ধরে রাখা এবং অপ্রয়োজনীয় ওষুধের ব্যবহার বন্ধ সহ এ খাতে রয়ে গেছে বেশ কিছু চ্যালেঞ্জ। ব্যবসায়ীদের দাবি, কাঁচামালের পাশাপাশি প্রস্তুতকৃত ওষুধের নগদ সহায়তা দিলে বাড়বে এ খাতের প্রবৃদ্ধি। মামুন আব্দুল্লাহ রিপোর্ট।
যখন নানা প্রতিবন্ধকতার মুখে পাট, চা, চামড়া কিংবা মৎস্য রপ্তানি, তখন আশার আলো দেখাচ্ছে দেশের ওষুধ শিল্প। স্বাধীনতার পর থেকেই ক্রমবর্ধমান হারে বাড়ছে এ খাতের প্রবৃদ্ধি, যার অভ্যন্তরীণ বাজার 13,000 কোটি টাকারও বেশি। সম্ভাবনা বিবেচনায় বছরের শুরুতেই এই খাতের উন্নয়নে ওষুধকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2018 সালের জন্য কাঁচামাল সহ ঔষধকে প্রোডাক্ট অব দ্য ইয়ার আমি ঘোষণা করছি। কোনো পণ্যকে বছরের পণ্য হিসেবে ঘোষণা করলে স্বাভাবিকভাবেই সেই শিল্পের প্রতি দেওয়া হয় বিশেষ গুরুত্ব। তাই এই খাতের উন্নয়নে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এমন প্রশ্ন ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে। ঢাকা শহরে প্রায় 1,000 মডেল ফার্মেসি আমরা করেছি, আর সারা বাংলাদেশে এই মুহূর্তে 485টা মডেল ফার্মেসি রেডি আছে। বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাসের তৎপরতা আর ওষুধ রপ্তানিতে নগদ সহায়তা পেলে দেশের ওষুধ দিয়ে বিশ্বজয় সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। ফার্মাসিউটিক্যাল এরিয়াতে যেখানে আমরা গ্রো করছি ইন দ্য টিউন অফ 30%, WHO রিকগনিশনটা পেয়েছি, এবং এইগুলো রিকগনিশন কিন্তু অত সহজে আসে না। যা আমরা এক্সপোর্ট করছি, এইটা যদি ইনসেন্টিভ দেওয়া হয় তাহলে কিন্তু এই যে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারব। দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে সরকারি তালিকাভুক্ত ওষুধ কারখানা প্রায় 270টি। বিশেষজ্ঞরা বলছেন, ওষুধের বিশ্বমান ধরে রাখাই এ খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওষুধের গুণগত মানের ব্যাপারে যথেষ্ট নজর দেবেন এবং অপ্রয়োজনীয় ওষুধের ব্যবহার কমিয়ে আনতে হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস থেকে এক চুল সরা যাবে না, তাহলে আমাদের যে ওষুধ বর্ষ ঘোষণা করার যে লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রীর, সেটি বাস্তবায়ন হবে না। 80 দশকেও যেখানে 80 ভাগ ওষুধ আমদানি করত বাংলাদেশ, এখন দেশের অভ্যন্তরে 97 ভাগ ওষুধের চাহিদা মিটিয়ে বিশ্ববাজারে প্রায় 150টি দেশে রপ্তানি হয় বাংলাদেশের এই ওষুধ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সম্ভাবনাটুকু কাজে লাগাতে অবশ্যই ওষুধের কাঁচামাল উৎপাদনে সক্ষমতা বাড়াতে হবে। সাভারের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা দিতে পারছে না চট্টগ্রামের জেনারেল হাসপাতাল। 3টি অপারেশন থিয়েটারের মধ্যে 2টি টেবিল এবং সিলিং লাইট নষ্ট। সেই সঙ্গে সংকট রয়েছে ডায়াথার্মি, ল্যাপ্রোস্কোপি ও প্যাথোলজি অ্যানালাইজারের। 3 বছর পর এক্স-রে মেশিন চালু হলেও নেই পর্যাপ্ত টেকনিশিয়ান। নানা জটিলতার কারণে যন্ত্রপাতিও সংগ্রহ করতে পারছে না হাসপাতালটি। জেনারেল হাসপাতাল নিয়ে কমলদের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরা ছিলেন সাখত চিপ। বর্তমানে নানা সমস্যায় জর্জরিত চট্টগ্রামের জেনারেল হাসপাতালটি, বিশেষ করে প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট মারাত্মক। হাসপাতালের 3টি অপারেশন থিয়েটারের মধ্যে পুরোদম চালু রয়েছে মাত্র 1টি অপারেশন থিয়েটার, বাকি 2টি চালাতে হচ্ছে অনেকটা জোড়াতালি দিয়ে। অপারেশন টেবিলগুলো যেমন ত্রুটিপূর্ণ, তেমনি নষ্ট হয়েছে অপারেশন থিয়েটারের সিলিং লাইটও। 3টা ওটিতে আমরা কাজ করতেছি, তার মধ্যে 2টা ওটি টেবিলটা টোটালি নষ্ট, একটা মাত্র সিলিং লাইট ফাংশনিং, আরগুলি কোনো প্রকার আমরা জোড়াতালি দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। প্রতিনিয়ত আমরা লিখতেছি উপর দিকে, কিন্তু ঠিকমতো এখনো সরবরাহ পাচ্ছি না। রোগ নিরূপণ বা প্যাথোলজি বিভাগে রয়েছে যন্ত্রপাতির সংকট। টানা 3 বছর বন্ধ থাকার পর সম্প্রতি চালু হয়েছে এক্স-রে মেশিন, কিন্তু এক্স-রে ফিল্ম সরবরাহ এবং টেকনিশিয়ানের সমস্যার সমাধান হয়নি। প্যাথোলজিতে আমার অ্যানালাইজার মেশিন নাই, আগেও ছিল না। আমার অবশ্যই একটা অ্যানালাইজার মেশিনের প্রয়োজন আছে, এবং এগুলা না হলে আমার এখন যদি নষ্ট হয়ে যায় কোনো জিনিস ওটিতে, তাহলে আমার ওটি বন্ধ হয়ে যাবে। প্রতিষ্ঠা লগ্ন থেকে রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহের বিধান রয়েছে হাসপাতালটিতে, কিন্তু বর্তমানে তালিকাভুক্ত 58 ধরনের ওষুধের মধ্যে বর্তমানে দেওয়া হচ্ছে মাত্র 23 ধরনের ওষুধ। কাশির জন্য কোনো ওষুধ নেই, ডায়াবেটিসের জন্য কোনো ওষুধ নেই, প্রেশারের জন্য কোনো ওষুধ নেই, এবং কোলেস্টেরলের জন্য চিকিৎসা করার যে ম্যান্ডেটরি ড্রাগস এগুলো নেই। এসকেবিসের সামান্য চিকিৎসা, এটাও আমাদের এখানে ওষুধ সাপ্লাই নেই। 1901 সালে তৎকালীন ব্রিটিশ সরকার বৃহত্তর চট্টগ্রামের রোগীদের সুবিধার্থে রংমহল পাহাড়ে হাসপাতালটি প্রতিষ্ঠা করে। 250 শয্যার এই হাসপাতালে আউটডোর, ইনডোর এবং জরুরি বিভাগে প্রতিদিন অন্তত 1500 রোগী চিকিৎসা সেবা নিচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নানা সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বাগেরহাটে নির্মিত খুলনা বিভাগীয় মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। রয়েছে প্রয়োজনীয় জনবল আর সরঞ্জামাদির অভাব। 1.5 যুগ ধরে আবাসিক এই প্রতিষ্ঠানটির 21টি পদের মধ্যে 14টি শূন্য রয়েছে। এতে পরিপূর্ণ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন প্রশিক্ষণার্থীরা। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
2000 সালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তুলাতলা এলাকায় নির্মাণ করা হয় খুলনা বিভাগীয় মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। এরপর 2005 সালে কৃষি, পশুপালন, পোল্ট্রি ও মৎস্য চাষ ট্রেড নিয়ে শুরু হয় প্রশিক্ষণ। তবে প্রয়োজনীয় অর্থের অভাবে 1 বছরের মাথায় বন্ধ করে দেওয়া হয় আবাসিক এই প্রতিষ্ঠানটির কার্যক্রম। 6 বছর পর 2011 সালে নতুন আরো 3টি ট্রেড, কম্পিউটার বিউটিফিকেশন ও ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং নিয়ে পুনরায় চালু হয় প্রশিক্ষণ কার্যক্রম। তবে এবার দেখা দেয় জনবল ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সরঞ্জামের অভাব। এখানে 21টি পদের বিপরীতে আছেন মাত্র 7 জন। এছাড়া ল্যাবের 12টির মধ্যে 5টি কম্পিউটারই নষ্ট। এতে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। হাতে কলমের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন প্রশিক্ষণার্থীরা। প্রশিক্ষক স্বল্পতার কারণে কিছু কিছু কাজ হয়তো আমাদের শিখতে গেলে সেটাও কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছি। সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমাদের আরো কিছু কম্পিউটার বরাদ্দ দিলে আমরা সুন্দরভাবে সবাই কাজ করতে পারবো। আমাদের এখানে যদি আরো কিছু প্রশিক্ষক এবং আরো ভালো কোনো কিছু থাকে তাহলে আমরা মেয়েদেরকে আরো ভালোভাবে ট্রেনিং দিতে পারবো। এদিকে এই সকল সমস্যা সমাধানে সরকারের কাছে সাহায্য চেয়েছেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক। আমাদের ভাইটাল যে হোস্টেল সুপার, হোস্টেল মেট্রন, অ্যাকাউন্টেন্ট, কম্পিউটার অপারেটর কোন পোস্টই আমাদের এখানে নাই, সবগুলাই শূন্য রয়ে গেছে। এই চাহিদাগুলা যদি আমরা পূরণ করতে পারি পিছিয়ে পড়া নারীদের একটা সার্থক বা সফলতা পাবো বলে আমরা আশা করছি। প্রতিষ্ঠানটির প্রতিটি ট্রেডে প্রশিক্ষণের সময়সীমা মাত্র 3 মাস। এখন পর্যন্ত এখানে 1574 জন নারী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়েছেন। সময় সংবাদ, বাগেরহাট। 71-এ মানবতা বিরোধী অপরাধ মামলায় আসামি মৌলভীবাজারের আকমল আলী তালুকদার সহ 4 জনের রায় ঘোষণা আজ। বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন। তাদের বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ, অপহরণ ও 61 জনকে হত্যার অভিযোগ রয়েছে। গত 27 মার্চ এই মামলার বিচার কাজ শেষ হয়। 4 জন আসামির মধ্যে শুধু আকমল আলী তালুকদার কারাগারে রয়েছেন। বাকি 3 পলাতক আসামিরা হলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার আব্দুর নূর তালুকদার ওরফে লাল মিয়া, আনিস মিয়া ও আব্দুল মোসাব্বির মিয়া। গত 2 নির্বাচনের মতো আসছে সংসদ নির্বাচনেও রাজধানীর প্রাণকেন্দ্রের সংসদীয় আসন ঢাকা 8-এ শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ঘিরেই ভোটের হিসেব করছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল। এই আসনে মনোনয়নের প্রত্যাশায় আওয়ামী লীগ থেকে কয়েকজনের নাম আলোচনায় থাকলেও নেতারা বলছেন দলীয় সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে মেনে নেওয়া হবে। সরকারের উন্নয়নকে মূল্যায়ন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থীর পক্ষেই ভোটারের রায় আসবে বলে মনে করেন নেতারাও। যদিও বিএনপি মনে করেন সুষ্ঠু নির্বাচন হলে আসন পুনরুদ্ধারে দলটির কোনো বেগ পেতে হবে না। রতন মজুমদারের ছবিতে ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। ভোটের 5 মাস আগে দেশের অন্যান্য স্থানের মতো ঢাকা 8 আসনে বইতে শুরু করেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। দেশের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিল, শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, মন্ত্রীপাড়া, প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার কারণে বিশেষ গুরুত্ব রয়েছে মতিঝিল, পল্টন, রমনা, শাহবাগ থানা নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকার। 91 আর 2001 সালে এখানে বিএনপি জয় পেলেও 96 নির্বাচনে হাওয়া লাগে নৌকার পালে। আর 2008 থেকে পরের 2 নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে নৌকার টিকেটে এখানকার সংসদ সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আসছে নির্বাচনেও তাকে কেন্দ্র করেই ভোটের হিসাব কষছে 14 দলীয় জোট। তবে এ আসনে আওয়ামী লীগ থেকে একাধিক নাম আলোচনায় থাকলেও নেতারা বলছেন দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত অনেকেই ক্যান্ডিডেট হতে আগ্রহী, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ডিসিশন সবকিছু। জোটের পক্ষ থেকে এক ধরনের বলা চলে যে আমরা নিশ্চিত যে কমরেড রাশেদ খান মেনন আবার এখানে নির্বাচন করবেন। 14 দল মনে করে সরকারের উন্নয়ন আর বর্তমান সাংসদের ভাবমূর্তির ইতিবাচক মূল্যায়ন করে ঢাকা 8 আসনে নৌকার প্রার্থীকেই বিজয়ী করবেন ভোটাররা। উন্নয়নের এই ধারাবাহিকতায় কোনো ফেলিওরের জায়গা এখানে নেই, ফলে সেই জায়গাগুলোকে দেখে জনগণ রাশেদ খান মেননকে ভোটটা দেবেন। মানুষ এখন বুঝতে শিখেছে যে এই সরকারকেই আগামীতে আবার ইলেকশনে জিতিয়ে আনতে পারলে আমরা আরো এগিয়ে যাব। তবে বিএনপির দাবি সুষ্ঠু নির্বাচন হলে আসনটি আবারও যাবে ধানের শীষের দখলে। সরকার বলে যে অনেক
উন্নয়ন করছে, কিন্তু মানুষের উন্নয়ন হয় না। হয়তো সরকারের উন্নয়ন হতে পারে। সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই 100% আমরা আশাবাদী এই এলাকায় অনেক ভোটে বিএনপি জয়লাভ করবে। সব ঠিকঠাক থাকলে অক্টোবরে ঘোষিত হচ্ছে একাদশ সংসদ নির্বাচনের তফসিল। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা ৮ আসন নিয়ে ভোট সংলাপে থাকবে রাত ৮টার নির্বাচনী সংবাদে। বন্যার আশঙ্কায় অনেকটা দুশ্চিন্তা রয়েছে দেশের অন্যতম দুগ্ধ উৎপাদনকারী এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুরের গোখামারিরা। এ সময় কাঁচা ঘাস সমৃদ্ধ গোচারণ বন্যার পানিতে তলিয়ে যায়। এতে গোখাদ্যের সংকট দেখা দেওয়ার পাশাপাশি শুকনো খাবার খাওয়ার কারণে কমে যায় দুধের উৎপাদন। এছাড়া দেখা দেয় বিভিন্ন পানিবাহিত রোগ। তবে বন্যায় গোখাদ্য সংকট মোকাবেলা ও রোগ জীবাণু প্রতিরোধে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। 1973 সালে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক বিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানে গড়ে ওঠে শত শত গরুর খামার। এখানকার গবাদি পশু সারা বছরই খামার সংলগ্ন গোচারণ ভূমিতে রাখা হয়, কিন্তু বন্যায় করতা নদীর পানি বৃদ্ধি পেতে করায় এখন থেকে গবাদি পশুগুলোকে রাখা হচ্ছে খামারে। এ সময় সবুজ ঘাস পানিতে তলিয়ে যাওয়ায় এসব এলাকায় দেখা দেয় গোখাদ্যের সংকট। পাশাপাশি শুকনো খড় ও প্যাকেটজাত খাবার খাওয়ানোতে কমে যায় দুধের উৎপাদন। একদিকে গবাদি পশুর জন্য অতিরিক্ত খরচ হওয়া, অন্যদিকে দুধের উৎপাদন কমে যাওয়ায় অনেকটা দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। ঘাস ঘুষ নাই, খুব সমস্যা। খেরের দাম বেশি, খোলের দাম বেশি। গরু ম্যাস্টেট, গরুর তাপ বাড়া এবং গরুর খোলবুসির দাম বেড়ে যায়, আমাদের গ্যারেজের ক্ষতি হয়ে যায়। বন্যায় গবাদি পশুগুলোকে খামারে গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে রাখার কারণে দেখা দেয় আমাশয়, ডায়রিয়া, পেটের পীড়া সহ বিভিন্ন পানিবাহিত রোগ। আর রোগ প্রতিরোধে কর্তৃপক্ষের খুব একটা সহযোগিতা পান না বলে অভিযোগ খামারিদের। এখানে আমাদের গরু পালনের খুব অসুবিধা হয়। উপর লেভেলের সবই আছে, মানে টাকার কোনো অত দায়িত্ব বলে যে এই ভ্যাকসিনটা দেওয়া লাগবে, এটা তরকার ভ্যাকসিন, এটা জ্বরার ভ্যাকসিন, এসব মিল বিটের ডাক্তারে কল করি, ওই কল করার পরিপ্রেক্ষিতে যদি আবহাওয়া ভালো থাকে আসে, না থাকলে আসতে পারে না। তবে বন্যায় গোখাদ্যের ঘাটতি কমাতে মিল্ক ভিটার পক্ষ থেকে খামারিদেরকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানায় মিল্ক ভিটা কর্তৃপক্ষ। সমবায়ীদের গরুদের কোনো ক্ষতি না হয় সেজন্য আমরা আগাম খাদ্য মজুদ করতেছি, আমাদের ঔষধ মজুদ আছে এবং চাহিদা মাত্রই তারা পেয়ে যাবে। আর বন্যায় গবাদি পশু রোগ প্রতিরোধে একাধিক মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বন্যার সময় যেহেতু কিছু রোগের প্রাদুর্ভাব হয়, যেমন ডায়রিয়া, এজন্য আমরা পর্যাপ্ত পরিমাণে ওষুধ প্রস্তুত আছে। বন্যার কারণে জেলার শাহজাদপুর উপজেলায় প্রায় 50,000 গবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় রয়েছে প্রায় 5 শতাধিক খামারি। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। লৌহ শিল্পের কাঁচামাল সেকেন্ডারি টিন প্লেটের আমদানিতে অতিরিক্ত 15% শুল্ক দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। গতকাল রাজধানীর বংশালে মানববন্ধনে অংশ নিয়ে ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, কোনো কিছু না জানিয়ে হঠাৎ শুল্ক বাড়ানোয় আমদানি করা মাল খালাস করতে বিপাকে পড়েছেন তারা। এতে হুমকির মুখে পড়েছে প্রায় লক্ষাধিক ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে জড়িতরা। হাতে হাতে ব্যানার আর প্ল্যাকার্ড। সোমবার সকালেই রাস্তায় নেমেছেন দেশের লৌহ শিল্পের ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ, এই শিল্পের কাঁচামাল দেশে উৎপন্ন না হওয়ায় বিদেশ থেকে আমদানি করতে হয়, অথচ বাজেটের আগে কোনো আলাপ আলোচনা না করেই 10% শুল্ক এক লাফে বাড়িয়ে করা হয়েছে 25%। কারণ আমাদের হাজার হাজার টন মাল পড়ে আছে, আমরা আসলে মালকে সারাতে পারছি না, কারণ আমরা এই টাকাও সংগ্রহ করতে পারছি না। হঠাৎ করে 14,000 হতে 15,000 টাকা ডিডি এখন দাম ইনক্রিমেন্ট হয়ে যাবে, বেড়ে যাবে। তা আমাদের কাছে হঠাৎ করে 15,000 টাকা যদি বেড়ে যায়, তাহলে আমরা এই মাল কার কাছে বেশি? আমাদের সাথে কোনো আলোচনাই করেনি এবং এটা বাজেটে প্রস্তাবনা হয় নাই। কারা এটা করলো তাদেরকে বের করুন এবং এটার একটা সুষ্ঠু সমাধানে আসুন, আমাদেরকে বাঁচতে দিন। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক না কমালে হুমকির মুখে পড়বে নিত্য প্রয়োজনীয় এসব শিল্পের সঙ্গে জড়িত কয়েক লাখ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠান। বেকার হবে বহু শ্রমিক কর্মচারী, বাড়বে পণ্যের দাম। কন্ডেক্স মিল বলেন, আপনি মুড়ির কাতিগুলা বলেন, সব ধরনের কোটা জাতীয় ছাতার হ্যান্ডেল, এগুলো সব এই টিন প্লেট দিয়ে তৈরি হয়। ডিউটিটা বাড়ানো হয়ে গেলে কস্টিংটা বেড়ে যাবে। বাইরের থেকে যে আমদানি করা ফিনিশ প্রোডাক্ট এসে আমাদের দেশের সয়লাভ হয়ে যাবে, তাই দেশি শিল্পগুলা কি হবে, বন্ধ হয়ে যাবে আর আমরা বেকার হয়ে পড়ব। এই শিল্পের সাথে প্রায় 4 লক্ষ ছোট বড় শিল্প কারখানা আছে, প্রায় 1 কোটি লোক এটার সাথে জড়িত।
এর আগে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতারা। আসলে একটি স্বার্থন্বেষী মহল যারা মনোপলি ব্যবসায়ের মাধ্যমে একচাটিয়া মুনাফা লাভের আশায় সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, তারা এই ধরনের তৎপরতা চালিয়েছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। শিগগিরই শুল্ক কমানো না হলে এ খাত সংশ্লিষ্টদের নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলি জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে নিয়ম নীতির তোয়াক্কা না করেই আদায় করা হচ্ছে বাড়ি ভাড়া, অসহায় ভাড়াটিয়া। আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, জানালো নির্বাচন কমিশন। কাউকে অহেতুক গ্রেফতার না করতে নির্দেশ। 3টি অপারেশন থিয়েটারের মধ্যে 2টিতেই নেই পর্যাপ্ত সরঞ্জাম। এক্স-রে মেশিন চালু হলেও টেকনিশিয়ানের অভাব, কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। 19 জুলাই থেকে বাংলাদেশ বিমানের রিয়াদ ঢাকা রিয়াদ রুটে সপ্তাহে 3টি ফ্লাইট চালু হচ্ছে। জটিলতা কেটে যাওয়ায় খুশি সৌদি প্রবাসীরা। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।